জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ উপলক্ষে মানিক মিয়া এভিনিউতে চলছে শেষ মুহূর্তের তোড়জোড়। অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন নেতাকর্মীরা। যে জিনিসটার জন্য এই জুলাইয়ের লড়াই, আমরা আশাবাদী এই রাজনৈতিক দলের মাধ্যমে আমাদের সেই চিন্তা, সেই আকাঙ্ক্ষা এটা পূরণ হবে। প্রস্তুতি এখন পর্যন্ত আমরা সুন্দর মতো এগিয়ে যাচ্ছে এবং আমরা আশা করি ঠিক 3টায় আমরা সারা দেশের মানুষকে নিয়ে একটা নতুন ঘোষণা দিতে পারব। বর্ধিত সভায় শীর্ষ নেতাদের বক্তব্যে উজ্জীবিত বিএনপি তৃণমূল জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। পরবর্তী নির্বাচনের আগে তো স্বাভাবিকভাবে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের একটা কার্যক্রম আমাদেরকে সম্পন্ন করতেই হবে। তারা নিজেরা আগে নিজেদের জন্য প্রস্তুত কিনা, একটা রাজনৈতিক মঞ্চে নামার জন্য, ভোটের রাজনীতিতে নামার জন্য তারা প্রস্তুত কিনা। অমর একুশে বইমেলার শেষ দিন আজ শিশু প্রহরে অভিভাবকদের হাত ধরে উপস্থিত কচি কাচারা মেতেছে রঙিন বই পাবার আনন্দে। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ আজ বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আনুষ্ঠানিকভাবে দলটির ঘোষণা দেওয়া হবে। অনুষ্ঠান ঘিরে সেখানে চলছে মঞ্চ সজ্জার কাজ। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে বিভিন্ন জেলা থেকে আসছেন নেতাকর্মীরা। আয়োজন ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নতুন এই দলের আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, এছাড়া মুখ্য সমন্বয়কের দায়িত্বে নাসির উদ্দিন পাটোয়ারি। আয়োজকরা জানান, প্রধান উপদেষ্টা সহ নাগরিক সমাজ, শিক্ষক, জুলাই আন্দোলনের শহীদ ও আহত পরিবারের সদস্য সহ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশের গণমানুষের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা ইনসাফ এবং ন্যায়ভিত্তিক যে সমাজ, সাম্য, যে জিনিসটার জন্য এই জুলাইয়ের লড়াই, আমরা আশাবাদী এই রাজনৈতিক দলের মাধ্যমে আমাদের সেই চিন্তা, সেই আকাঙ্ক্ষা এটা পূরণ হবে। কিন্তু আমাদের মনে ইচ্ছা আছে যে আমরা ভালো কিছু করব দেশের জন্য। আমরা যত তরুণ আমরা একসাথে আন্দোলন করছি। আমাদের প্রস্তুতি এখন পর্যন্ত আমরা সুন্দর মতো এগিয়ে যাচ্ছে এবং আমরা আশা করি ঠিক 3টায় আমরা সারা দেশের মানুষকে নিয়ে একটা নতুন ঘোষণা দিতে পারব। আরও জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী লামিয়া তিথি। মানিক মিয়া এভিনিউতে রয়েছেন তিনি। তিথি, এই মুহূর্তে অনুষ্ঠানস্থলে কি প্রস্তুতি দেখতে পাচ্ছেন? রাজধানীর বাইরের অতিথিরা কি আসতে শুরু করেছেন? দেবাশিস, যেমনটা জানেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির শিক্ষার্থীদের উদ্যোগেই কিন্তু আজকে জাতীয় নাগরিক পার্টির যেই আত্মপ্রকাশ, এই রাজনৈতিক দলের কিন্তু আত্মপ্রকাশ ঘটবে। কিন্তু সকাল থেকে যদি বলে রাখি যে সকাল থেকে কিন্তু বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যে লোকজন আসা শুরু করেছেন। মূলত এখানে জমায়েত হবে জুমার নামাজের পরে, যেহেতু আজকে শুক্রবার। এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জেলার থেকে কিন্তু মানুষজন আসা শুরু করেছে। সকালবেলায় কিন্তু ব্যস্ত সময় পার করছেন। এখানে সকালবেলা থেকে যদি বলি যে বিকাল ৩টায় কিন্তু রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এই দলটির আনুষ্ঠানিক ঘোষণা হবে এবং নতুন দলকে ঘোষণা করে কিন্তু এখানে চলছে মঞ্চ সাজানোর প্রস্তুতি। একদম লাস্ট মোমেন্টে আমি যদি একটু দেখাই যে মঞ্চের কিন্তু একদম কাজকর্ম শেষ, এখন লাস্ট সময়ের প্রস্তুতি চলছে। একই সাথে যদি বলি যে এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন রাজনৈতিক নাগরিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন কূটনৈতিক যে ব্যক্তিবর্গ রয়েছে তাদেরও কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। একই সাথে প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার কাছেও কিন্তু কালকে আমন্ত্রণপত্র জানানো হয়েছে এবং তারা সবাই কিন্তু এখানে উপস্থিত হওয়ার জন্য একতা প্রকাশ করেছেন। যদি বলি যে এখনকার শেষ মুহূর্তের কার্যক্রম, এখন যে কার্পেট রয়েছে এবং চেয়ারের যেই বিন্যাস রয়েছে সেগুলো বর্তমানে ঠিক করছে। আর যদি বলি আর বেলা বাড়ার সাথে সাথে যেহেতু বিকাল ৩টার দিক থেকে এই আত্মপ্রকাশের কার্যক্রম শুরু হবে নতুন রাজনৈতিক দলের, তখন জুমার নামাজের পরে এর উপস্থিতি আস্তে আস্তে বাড়বে। ধন্যবাদ তিথি যুক্ত হবার জন্য।
জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে সারা দেশ থেকে রাজধানী ঢাকায় আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। সকালে বরিশাল বিএম কলেজের সামনে জড়ো হন নেতাকর্মীরা, পরে বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তারা। নতুন এই দল গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে, এমনটাই তাদের প্রত্যাশা। এদিকে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ থেকে বাস ও ট্রেনে ঢাকায় আসতে শুরু করেছেন অনেকে, কেউ কেউ আবার রওনা হন রাতে। আমরা বিগত দিনে যে রাজনীতিটা দেখেছি, রাজনীতির প্রথা যেটা চলে আসছে, এইটার পরিবর্তনের জন্যই আমরা নতুন দল গঠনের সিদ্ধান্ত নিয়েছি। ছাত্রদের নতুন একটি বিপ্লবী রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এজন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা নিজেরাও অনেক উচ্ছ্বসিত। আজকে আমাদের দলের নাম প্রকাশ হতে যাচ্ছে, তো আমরা এজন্য খুবই আনন্দিত এবং উৎসাহিত। বর্ধিত সভার মধ্যে দিয়ে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি সভা করেছে বিএনপি, যেখানে দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যে নেতাকর্মীরা উজ্জীবিত মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। দলীয় শৃঙ্খলা ও ঐক্য রক্ষার ক্ষেত্রেও এই বক্তব্য রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। আর তৃণমূলের নেতাকর্মীরা বলছেন শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত বাস্তবায়নই এখন চ্যালেঞ্জ। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। আমাদের সব সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই উক্তি মনে রাখা দরকার, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। নিয়মিত বিরতিতে দলের নির্বাহী কমিটির সভা ও কাউন্সিল অনুষ্ঠিত হলেও এমন বর্ধিত সভা প্রায় ২৮ বছর পর। ১৯৯৭ সালের পর বৃহৎ পরিসরে বিএনপির বর্ধিত সভায় যোগ দিয়েছেন থানা ও পৌর পর্যায়ে দায়িত্বে থাকা প্রায় ৪,০০০ নেতা। ছিলেন ১৮ নির্বাচনে মনোনয়নপ্রাপ্ত ও মনোনয়ন প্রত্যাশীরাও। আচরণে হতে হবে আরো বেশি সতর্ক এবং সংযত। পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির এই গুরুত্বপূর্ণ সভাকে নির্বাচনের পথে যাত্রা বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মারুফ মল্লিক। কেউ কেউ তাদের হয়তোবা শৃঙ্খলা বহির্ভূত কাজে লিপ্ত আছে বা অনেক সময় দলের নির্দেশ মেনে চলছে না, তাদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য এবং পুরো দলকে একটা পরিষ্কার বার্তা দেওয়ার জন্য বর্ধিত সভাটা দরকার ছিল। কিন্তু উপজেলা পর্যায়ের নেতৃত্ব এসেছেন, সবাইকে কিন্তু পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে কি করতে হবে না করতে হবে। এবং পাশাপাশি আমার কাছে মনে হচ্ছে যে এটা বিএনপির জন্য একটা নির্বাচনী প্রস্তুতি সভা হয়ে গেল। তার মতে বর্ধিত সভায় দলের দুই প্রধান নেতা খালেদা জিয়া ও তারেক রহমানের বক্তব্য ছিল ইতিবাচক। উস্কানি ও বিভাজনের রাজনীতি ভুলে নির্বাচনের পথে হাঁটার নির্দেশনায় উজ্জীবিত হয়েছে কেন্দ্র থেকে তৃণমূলের নেতারা। খালেদা জিয়া এই মুহূর্তে শুধু বিএনপির নেতা না, উনি জাতীয় অভিভাবক বা জাতীয় নেতায় পরিণত হয়েছেন। তো সেই জায়গায় খালেদা জিয়া যখন বলেন যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য দ্রুত নির্বাচন দিতে হবে বা নির্বাচন করা উচিত, এবং অতীতের ইতিহাস প্রসঙ্গ টেনে যখন তিনি বলেছেন, সেটা কিন্তু একটা আমাদেরকে ভিন্ন গুরুত্ব দেয়। বিএনপির পররাষ্ট্র নীতিতে একটু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, এবং যেটা বলেছে যে বিএনপি সবাইকে হয়তো আশ্বস্ত করতে চেয়েছে যে এখানে কেউ স্থায়ী বন্ধু বা স্থায়ী শত্রু বলে কিছু নাই, তারা একটা উদারনৈতিক পররাষ্ট্র নীতি অনুসরণ করবে ন্যায্যতার ভিত্তিতে। বর্ধিত সভায় দলের সর্বোচ্চ দুই নেতার বার্তায় ছিল দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোরতা। এক্ষেত্রে দল ঐক্যবদ্ধ আছে বলেও জানিয়েছেন তৃণমূলের নেতারা। এই বর্ধিত সভার যে সিদ্ধান্তগুলি, সেই সিদ্ধান্তগুলো ভবিষ্যতে আমরা সুন্দরভাবে বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। আগামী নির্বাচনে আমরা কোন পথে যাব, কিভাবে কাজ করব। অনেক জায়গায় দলীয় যে অর্গানাইজেশন, সেখানে কমিটি একটা ব্যাপার আছে, আমরা শক্তিশালী করতে চাই, বাট সাথে এফেক্টিভও করতে চাই। পতিত স্বৈরাচারের কোনো এজেন্ট তারা যেন দলের কোনো পর্যায়ে ঢুকতে না পারে। পুরো দল, প্রতিটি ইউনিট ওনার নেতৃত্ব ঐক্যবদ্ধ আছে, এবং যে কোনো কর্মসূচি উনি যেটা দেবেন সেটা আমরা সর্বাত্মকভাবে পালন করব। জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় নির্বাচন নয়, দলীয় প্রধানের সেই বার্তা নির্দেশনা হিসেবে পালনে মাঠে বিএনপি কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন তৃণমূলের নেতারা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। অনুষ্ঠিত হলো সরকারি বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেলের ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষা। সকাল 10টা থেকে 11টা পর্যন্ত চলে ভর্তি পরীক্ষা। এবছর ডেন্টাল ভর্তি পরীক্ষায় আবেদন করেন ৬৮,৬৮৪ জন। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মোট আসন ৫৪৫টি। প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন ১২৬ জন। এবারও ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০। লিখিত পরীক্ষায় কৃতকার্যদের মেধাক্রম সহ ফল প্রকাশ করা হবে। প্রশ্ন স্ট্যান্ডার্ড ছিল, মেডিকেলের তুলনায় একটু হার্ড ছিল, বাট স্ট্যান্ডার্ড কোশ্চেন। আমি শারীরিকভাবে অনেক অসুস্থ ছিলাম, তো ওই জায়গা থেকে মোটামুটি ভালোই ছিল। প্রস্তুতি ইনশাআল্লাহ ভালো আছে, আমি আশাবাদী যে উনি চান্স পাবে। কারো উইক পয়েন্ট থেকে প্রশ্ন করে, কারো স্ট্রং পয়েন্ট থেকে করে। এখন যার স্ট্রং পয়েন্ট থেকে করে তার জন্য তো ভালোই, আর যার উইক পয়েন্ট থেকে করে তার জন্য তো খারাপ হয় পরীক্ষাটা, স্বাভাবিক।
আগুনে পুড়ে গেছে মিরপুরের শেওড়াপাড়া কাঁচা বাজার। মধ্যরাতের আগুনে পুড়ে গেছে বাজারের বহু দোকান, সর্বশান্ত শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী। রাত 2:30টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। একে একে পৌঁছায় 8টি ইউনিট। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। 3:30টায় ফায়ার সার্ভিস জানায় পুরোপুরি নির্বাপন করা সম্ভব হয়েছে আগুন, কিন্তু ততক্ষণে পুড়ে গেছে মেট্রো স্টেশনের নিচের ওই বাজারের ছোট ছোট অনেক দোকান। এখনও অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি, তবে তদন্ত করছে ফায়ার সার্ভিস। মিরপুরের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুনের ভয়াবহতা দেখে আরও 4টি ইউনিট, টোটাল 8টি ফায়ার ইউনিট এখানে কাজ করে এবং 3:29 আমরা আগুন নিয়ন্ত্রণে সক্ষম হই। পর্দা নামছে মাসব্যাপী অমর 21শে বইমেলার শেষ শিশু প্রহর আজ। সে খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। তিনি আছেন মেলা প্রাঙ্গণে। বিজয়, শেষ শিশু প্রহরে কেমন চিত্র দেখছেন? বেচা বিক্রি নিয়ে কি বলছেন প্রকাশকরা? কিন্তু বইমেলার শেষ দিন এবং শিশু প্রহরেরও সেই অর্থে শেষ দিন। তো এখন আমি শিশু প্রহরে যেমন দেখতে পাচ্ছেন যে পাপেট শো চলছে। সকাল 11টা 11:30 নাগাদ এই শিশু প্রহর শুরু হয়। প্রথমে ছিল গল্পের আসর এবং এখন শুরু হয়েছে পাপেট শো। এবং এই শিশু প্রহরটি কিন্তু 3টি ধাপে অনুষ্ঠিত হবে। সকালের একটি ধাপ, দুপুরে একটি রয়েছে, বিকালে একটি রয়েছে। আমরা এখানে শিশুদের উপস্থিতি কিন্তু বেশ লক্ষ্য করতে পারছি। পুরো শিশু প্রহরটি আসলে শিশুদের কলকাকলিতে মুখরিত হয়ে গিয়েছে। তারা আসলে এই পাপেট শোটি খুবই বেশি উপভোগ করছে। এবং এছাড়াও যদি আমি একটু বলতে চাই, শিশু এবং অভিভাবকদের সাথে আমার কথা হয়েছে, তারা যেমনটি বলছেন যে প্রতি বছরে যেমন সিসিমপুরের একটি আয়োজন থাকে, এই বছর কিন্তু সেই সিসিমপুরের আয়োজনটি আসলে নেই। এতেও অনেক শিশুর মধ্যে আক্ষেপ সৃষ্টি হয়েছে। তারা তাদের প্রিয় যে ক্যারেক্টারগুলো রয়েছে, হালুম, ইকরি, তাদেরকে সরাসরি আসলে দেখতে পাচ্ছে না। আর সব মিলে যদি বলতে চাই, অভিভাবকরা বলছে এই শিশু প্রহরের কারণে কিন্তু শিশুরা বইমেলায় আসার আগ্রহ তৈরি হয়। শিশুরা বইমেলায় আসে এবং এই শিশু প্রহরের মাধ্যমে তারা বইমেলাকেও চিনতে পারে। আসলে শিশুরা এই বই, তাদের মধ্যে একটি বই পড়ার আগ্রহ সৃষ্টি হয়। এই শিশু প্রহরে আসার পরে তারা বিভিন্ন স্টল ঘুরে সেখানকার বই তারা আসলে দেখে এবং তাদের একটি বই পড়ার আগ্রহ তৈরি হয়। এবং সেই দিক থেকে শিশুদের মধ্যে বেশ উচ্ছ্বাসের সৃষ্টি হয়। এবং সবশেষ যদি বলতে চাই আমি, এই শিশু প্রহর কিন্তু চলছে এবং শিশুরা বেশ উপভোগ করছে এই শিশু প্রহর। দেবাশিস, ধন্যবাদ বিজয় যুক্ত হওয়ার জন্য। রাশিয়ার কুরস্ক ও বেলগোরদ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় 2 অঞ্চলে রাতভর 19টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এদিকে ডোনেস্কে আরও অগ্রসর হওয়ার দাবি করেছে মস্কো। খার্কিভে প্রতিহত করা হয়েছে হামলা। একদিনে ইউক্রেনের 142টি এলাকায় হামলা চালিয়েছে দেশটি। ধ্বংস করা হয়েছে অস্ত্র, গোলাবারুদের ডিপো, ট্যাঙ্ক, মিসাইল সিস্টেম। ইউক্রেনের দাবি রুশ সেনারা 24 ঘন্টায় 166টি ড্রোন হামলা চালিয়েছে, যার মধ্যে 90টি ভূপাতিত করা হয়েছে। কৌশলগত ক্রুজ মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে দেশটি। জানায় নিজেদের পারমাণবিক সক্ষমতা প্রমাণেই এই পরীক্ষা। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায় পশ্চিম উপকূলে চালানো পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন সর্বোচ্চ নেতা কিম জং উন। চলতি বছর এটা দেশের 4র্থ মিসাইল পরীক্ষা। ট্রাম্পের বিরুদ্ধে কোরীয় উপদ্বীপে উস্কানি বাড়ানোর অভিযোগ তুলেছে দেশটি। শত্রুদের হামলা মোকাবেলায় পারমাণবিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন কিম জং উন।